কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ছিল। গোটা দেশে 58টি কেন্দ্রের সঙ্গে আমাদের রাজ্যেও 8টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত গোটা দেশে প্রায় 57% কিছু বেশি শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লিতে প্রায় 34.37% ভোট পড়েছে। অন্যদিকে আমাদের রাজ্য অবশ্য ভোটের শতাংশের হিসেবে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন আমাদের রাজ্যে। বিকেল 5টা পর্যন্ত আমাদের রাজ্যে ভোট পড়েছে 77%-এরও বেশি। ফলে সেই জায়গা থেকে আমাদের রাজ্য ভোট দানের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে রয়েছে গোটা দেশের বিচারে। পাশাপাশি এবারের ষষ্ঠ দফার ভোট অবশ্যই ঘটনা বহুল ভোট। আমাদের রাজ্যে যে নির্বাচনী হিংসার যে বাতাবরণ আমরা বারংবার দেখে এসেছি অন্যান্য নির্বাচনে, এবারেও কিন্তু এই লোকসভা ভোটের আমরা গত 5টি দফায় সেই তুলনায় ততটা হিংসা দেখিনি। বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা ছিল, কিন্তু এবারে ষষ্ঠ দফার নির্বাচন যথেষ্ট ঘটনাবহুল। বেশ কয়েকটি জায়গায় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, শাসক দলের পক্ষ থেকেও কয়েকটি অভিযোগ উঠেছে কয়েকটি লোকসভা আসনের কয়েকটি বুথের ক্ষেত্রে। এবং এই ষষ্ঠ দফার আগে আমরা দেখেছি নির্বাচনী হিংসায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে সব মিলিয়ে ষষ্ঠ দফা নির্বাচন আজকে 58টি কেন্দ্রে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব মিলিয়ে প্রায় 486টি আসনে নির্বাচন সমাপ্ত হলো। সপ্তম দফা বাকি রয়েছে 1 জুন, তারপরে 4 জুন নির্বাচনী ফলাফল ঘোষণা। সপ্তম দফায় 57টি আসনে নির্বাচন রয়েছে 1 জুন, কিন্তু তার আগে এই যে 486টি আসনে নির্বাচন সমাপ্ত হয়ে গেল, খুব স্বাভাবিকভাবেই এই আসনগুলির মধ্যেই একটা মূল্যায়ন প্রত্যেকটি রাজনৈতিক দলই এর মধ্যে করে ফেলেছে। তাদের কাছ থেকে সেই বিষয়ে যেমন জানবো, তার পাশাপাশি আজকের যে ষষ্ঠ দফার নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কি প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর জানবো সেই বিষয়েও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট অধ্যাপক সুকান্ত ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ঘোষ, এবং আমাদের সঙ্গে রয়েছেন গৌতম রায়, সিপিআই এর মুখপাত্র গৌতম রায় রয়েছেন। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই নির্বাচনে আজকে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে বিজেপির প্রার্থীদের পক্ষ থেকে। কখনো সকালবেলা আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পাল, দিনভর অবশ্য বিভিন্ন অভিযোগ করেছেন হিরণময় চট্টোপাধ্যায়, ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার অভিযোগ শুধুমাত্র বিরোধী তৃণমূল কংগ্রেসের দিকে নয়, তার পাশাপাশি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন এই হিরণময় চট্টোপাধ্যায়। তবে দিনের শেষে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে যেভাবে 8-10টি বুথে ভোট হয়েছে তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, সরাসরি নিশানা করেছেন নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথমে শোনাবো। লজ্জা করে না, ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করিয়েছে, আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে, না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে, মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। প্রথমে আসবো বিজেপি মুখপাত্রর কাছে। এই যে আপনাদের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ, আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ করা হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে যেভাবে লোডশেডিং করে মানে যে ঘটনাটা ঘটেছিল গোটা বাংলাই দেখেছে, সেই বিষয়টি বিচারাধীন, আমি সেই বিষয়ে যাব না। কিন্তু আজকেও ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। কি উত্তর রয়েছে আপনার? কে ছাপ্পা করেছে? ছাপ্পার কোনো প্রমাণ রয়েছে? নাম্বার 1। নাম্বার 2, তো আমাদের তো সংগঠনই নেই। তৃণমূল তো কথায় কথায় বলে বিজেপির সংগঠন নেই, বুথে বসার লোক নেই, বুথ এজেন্ট নেই। তো সংগঠন যেখানে নেই ছাপ্পাটা দেবে কোথায়? ওরা কি বলছে আর কাকে বলছে, কোথায় বলছে, কোনো ঠিক নেই। আমি বারবার বলছি, যত দফা এগিয়ে আসছে মমতা ব্যানার্জির মাথা আর কাজ করছে না। যত দফা, প্রথম দফা উত্তরবঙ্গে থেকে যখন শুরু করলো, কত নমনীয় মনোভাব তার, যে আমি একদম হাত জোর করে, যে এখানে 6-এ 6টা 8-এ 7টা চলে গেছে বিজেপির কাছে 2019-এ, কত নমনীয়। যখনই গঙ্গা পেরোলো তার আস্তে আস্তে আসল রূপ ধরা শুরু করলো, এবং সেই রূপ ধরতে ধরতে কাউকেই ছাড়লো না। সাধু সন্ত থেকে কাউকেই তিনি আর ছাড়েনি। রামকৃষ্ণ মিশন থেকে বেলুড় মঠ,
ইসকন ভারত চলে গেলেন, হিন্দু মুসলিমে চলে গেলেন। না না, হিন্দু মুসলিম কোথায় আছে? মমতা ব্যানার্জি বলেছে, আমি তুই বলছি কথাগুলো, যা অ্যাটাক করেছে আমি তুই বলছি। আপনাদের মমতা ব্যানার্জিকে ডেকে বলুন আপনি কেন হিন্দু মুসলিম, আপনাদের রিপোর্টার তো যায় ওখানে যখন পিসি হয় বা এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে, তখন তাদেরকে জিজ্ঞেস করুন দিদি ভাই আপনি কেন হিন্দু মুসলিমে চলে যাচ্ছেন। একটা বিষয় জানতে চাইবো, এই 8টা কেন্দ্রে যেখানে আজকে ভোট হয়েছে ঘাটাল ছাড়া সবই আপনাদের ছিল, সব রিটেন করতে পারবেন, ধরে রাখতে পারবেন? না, ঘাটাল ছাড়া কোথায়? ঘাটাল কাঁথি তো আপনাদেরই, আপনারা দাবি করেন তো আপনাদেরই ছিল, তমলুক কাঁথি আপনারাই দাবি করেন বলে আপনারা ছিল। আমরা আজকে যা ভোট হয়েছে আর যে রূপ আজকে দেখিয়েছে টিএমসির ছেলেরা, তো আমরা 8টাই পাবো এবং ভালো রেজাল্ট হবে, ভালো মার্জিনে জিতবো। ঝাড়গ্রাম আমরা সারাদিন ধরে আপনাদের দলের নেতারা এত কেঁদে গেলেন কেন? এই হিরণময় চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সারাক্ষণ তো তারা আজকে মানে এটাই কেঁদে গেলেন না, তাদেরকে যেভাবে বিভিন্ন জায়গায় ডিটেন করে দিচ্ছে, আটকে দিচ্ছে, পুলিশ কাজ করছে না। অগ্নিমিত্রাদি দেখুন পুলিশকে কি বলেছে, আপনারাই দেখিয়েছেন ভিডিওতে, সকাল থেকে পুলিশগুলো কাজ করছে না। আর সেন্ট্রাল ফোর্স যা আছে তাকে ঠিক মতো কাজে লাগাচ্ছে না। সেন্ট্রাল ফোর্স তো সে আপনার কেন্দ্রে আছে, বাইরে যে পুলিশ রয়েছে সেই পুলিশগুলো কি কাজ করছে? পুলিশগুলো তো পুলিশের কাজ করবে। সিপিআই এর কি মূল্যায়ন আজকে সারাদিনের? আপনাদের প্রার্থীও তো ছিলেন দুটি কেন্দ্রে, আপনাদের কি মূল্যায়ন? প্রথম কথা হচ্ছে এটা বলার দরকার, যেটা তুমি খুব বিস্তারিতভাবেই বলেছ, যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে যে রক্তপাত, যে হানাহানি, যে ধরনের আক্রমণ হয় এবং অতীতে ঘটেছে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা অন্য রাজ্যের নির্বাচনের থেকে আলাদা হয় এবং ব্লাডশেড হয়। এবারে নির্বাচন কমিশন এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের একটা সদিচ্ছা ছাড়া তো হয় না। আমার ধারণা যে অন্তত এইটা বোঝানো গেছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনও অন্তত আগের বারের থেকে শান্তিতে নিরুপদ্রবভাবে ব্লাডশেড ছাড়াই ঘটেছে। দুটো যে খুন হয়েছে সেটা নির্বাচনের দিন না, নির্বাচনের আগে, এবং সেটা এক দল বলছে আর এক দলকে মেরেছে। ঠিক আছে, আবার কেউ বলছে আপনারা কি মানে ভোট প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। একটা বলছে যে স্বাভাবিকভাবেই নিজেদের অন্তর্কলহে মারা গেছে। আমি বলছি যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনটাকে এবারে, আপনি যে তুমি যে কোশ্চেনটা করলে, যে নির্বাচন কমিশন এবারে খুব সদর্থক ভূমিকা গ্রহণ করেছে, আরও সদর্থক ভূমিকা গ্রহণ করার দরকার, যাতে এই যে দুটো মৃত্যু হলো এটা কোনো মানুষের মৃত্যুই কাঙ্ক্ষিত। আমি আসবো রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুকান্ত ঘোষের কাছে। সার্বিকভাবে প্রাথমিক কি মূল্যায়ন আপনার? দেখো অঙ্কুরদা, যেটা হচ্ছে এবারকার নির্বাচনের আমরা ষষ্ঠ পর্যায়ে উপস্থিত হয়েছে এবং সারাদিন আমরা যে ঘটনা প্রবাহ দেখেছি তাতে কিন্তু এটা কিন্তু অনেকটাই মোটের ওপর শান্তিপূর্ণ। কিন্তু হ্যাঁ, যে আমার কো প্যানেলিস্ট তিনিও বললেন যে আমাদের দুটো প্রাণ চলে গেছে একটা মহিষা দলে, সেটা যাই হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তবে সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। এবার আরেকটি ঘটনা যেটা উল্লেখযোগ্য, এবার কিন্তু আমরা দেখেছি যে তোমার ঘাটাল থেকে শুরু করে আমরা মেদিনীপুরে দেখেছি, আমরা তমলুকে দেখেছি যে তার যেখানে বিজেপির যে প্রার্থীরা, একদিকে আমরা হিরণকে আজকে হিরণময় দেখেছি এবং সব জায়গায় হিরণকে দেখা গেছে অভিযোগ করতে, কখনো সে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছে, কখনো সে কিন্তু আবার বলছে যে এটা হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস আমাকে আটকে দিতে চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু দেবকে আজকে অনেক ফুরফুরে মেজাজে দেখা গেছে। এটা কিন্তু আমি বলছি না যে এটা মানে, তবে গণতন্ত্রের পক্ষে যেটা কাম্য, যেটা কিন্তু দেব আজকে খুব সুন্দরভাবে বলেছে, যে বলেছে ভোট শতাংশের হার বাড়াতে হবে, তিনি আপিল করেছে। এই জায়গায় কোথাও গিয়ে হিরণ কিন্তু যে মানে যে বিক্ষোভটা পেয়েছে, সেটা আমি বলবো না সেটা মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ওই বিক্ষোভটাতে যেটাতে আমি যতটুকু দেখেছি, সেখানে দেখেছি যে মানুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো পেয়েছে বলে অন্য কোনো প্রার্থীকে সেখানে ঢুকতে দেবে না। এটাও ঠিক নয় গণতন্ত্রের পক্ষে। তবে আরেকটা অগ্নিমিত্রা পলও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে এজেন্ট বসতে পারছে না, তিনি গিয়ে বসিয়েছেন এবং কোথাও, এবং আটকে রাখার একটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলই করে, এটা কিন্তু একটা রাজনৈতিক চতুরতা, যে কোনো একটা প্রার্থীকে যদি একটা কেন্দ্রে আটকে রাখা যায় তাহলে অন্যান্য কেন্দ্রে সে মুভ করতে পারে না। এটা কিন্তু একটা ঘটনা। তবে আরও এক দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আজকে আমরা দেখেছি
তিনি প্রথম অবস্থায় বহু ঘুরে বেরিয়েছেন এবং সেখানেও তিনি বিক্ষোভের সামনে পড়েছেন, কিন্তু এই বিক্ষোভটা আমি বারবার বলছি বিক্ষোভটা অন্য জায়গায়। তবে সেদিক থেকে দেখতে গেলে আমি কিন্তু বলতে পারি যে তমলুকের যে জায়গাটা যেখানে মূলত যে প্রতিদ্বন্দ্বিতাটা চলছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কিন্তু দেবাংশুকে আজকে আমরা সেভাবে দেখিনি। কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস আমার খুবই মনে হয়েছে, সে বলেছে কিন্তু যে যদি এই ধরনের বাইক বাহিনী আমার এরকম করে অত্যাচার তাহলে কিন্তু সে একইভাবে বাইক বাহিনী আনতে পারে। তো কোথাও গিয়ে কিন্তু আজকে মোটের ওপর শান্তিপূর্ণ, এবং এখানে বলতে গেলে কোথাও গিয়ে বিজেপি প্রার্থীরা কিন্তু বারবার অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, এটা কিন্তু যথেষ্ট অবশ্যই আমরা সেই আলোচনায় থাকবো। একটা ছোট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ যে ঘটনাবহুল ষষ্ঠ দফা, সেই ঘটনাবহুল ষষ্ঠ দফায় সবচেয়ে বেশি বারংবার যিনি সংবাদ মাধ্যমে যার মুখ সবচেয়ে বেশি দেখা গেছে তিনি ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। হিরণ সরাসরি নির্বাচন কমিশন এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন, আর তার পাল্টা দেব তিনি কি বলছেন আমরা দুজনের বক্তব্যই শোনাবো। প্রথমে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তারপর দেব তথা দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাকে অপমান করছে, আমাকে গালাগাল দিচ্ছে, আমাকে থ্রেট করছে। সেন্ট্রাল ফোর্সের অফিসার সঞ্জিত সাকিয়া তিনি আমাকে গালাগাল দিচ্ছেন, ফোন করে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, বলছে কালকে আপনাকে ভোট করতে দেবো না। এই সেন্ট্রাল ফোর্স এসব বিক্রি হয়ে গেছে এরা। আরে আমি তো নাম ধরে বলছি, সঞ্জিত সাকিয়া নাম ধরে বলছি। ক্যান্ডিডেটের সাথে 1+2 গাড়ি থাকতে পারে, আপনার সাথে কটা গাড়ি আছে? ম্যাচ অলরেডি বিন ফিক্সড, কিন্তু মানুষ ভোট দিয়ে জেতাবে বিজেপিকে। হিরণ তো শুরু থেকে তো মারপিট করছে। হিরণ তো সকাল থেকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন, সিআরপিএফকে কখনো দোষ দিচ্ছে, কখনো পুলিশকে দিচ্ছে, কখনো বলছে খাচ্ছে, কখনো বলছে ঘুমোচ্ছে, এরা খাচ্ছে। তো আমি কালকেই বলছিলাম হিরণ এই সব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে, এবং আমার মনে হয় কি হিরণ ইচ্ছে করেই এই সবগুলো করছে যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে। এইটা ওর প্রচারটা সারা 3 মাস ধরে করে এসছে। তো আজকের দিনটাও করবেন, এটা তো হতে পারে না। আমি আবার বলছি, তোমরা আমার পিছনে ঘুরে টাইম নষ্ট করছো। আমার আশেপাশে বিরোধী দল হলেও তাদের কর্মী হলেও আমাকে ভালোবাসা দেয়, মানে এমন নয় কি আমাকে কেউ বিক্ষোভ দেখাবে। আমি আসবো বিজেপি মুখপাত্রের কাছে, মণিকাঞ্চন পাল। আমার প্রশ্ন যে দেব বলছেন শুধুমাত্র সংবাদ মাধ্যমে শিরোনামে থাকার প্রচেষ্টা হিরণময় চট্টোপাধ্যায়ের, কি বলবেন? আপনি তো একটু আগে বললেন মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হয়েছে, হিরণ অথচ বলছেন ম্যাচ ফিক্সড। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। দেখুন, এতদিন তো আপনারা বলতেন বাংলায় তো তৃণমূল কংগ্রেসের মাননীয় রয়্যাল বেঙ্গল টাইগার আর আমরা হরিণ, তো হরিণ দৌড়াবে বাঘ তাড়া করবে, তো স্বাভাবিক ঘটনা। আজকে যেভাবে দেবকে দেখালে হলো, দেব তো কুল, কারণ ও জানে কোথায় কোথায় সেট করে দিতে হবে। এবং বারবার আমি বলছি, আজকে তৃণমূল কংগ্রেস যে পন্থাটা নিয়েছে, যে বিজেপি যারা প্রার্থী আছে তাদের কোথাও বিক্ষোভ দেখিয়ে, কোথাও পুলিশ দিয়ে তাকে ঘিরে আটকে দাও, সে যেন ঘুরতে না পারে, তা সেই কাজটাই সব জায়গায় হয়েছে, এবং সেটা শুধু আজকে হয়নি। আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলে পরাজিত বিজেপি। না না, সেটা তো জনগণ ভোট দিয়েছে। আপনি তো বলছেন আমি বলছি দুরকম হয়ে যাচ্ছে না। না না, দুরকম হচ্ছে না, দুরকম হচ্ছে না। তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছে প্রার্থীদের আটকে দিলে ভোট আসবে না। প্রার্থী কটা ভোট দেবে? ভোট তো দেবে জনগণ। তাদেরকে আটকে দিলে যদি ভোট পুরো সব ভোট 2000 করে ভোট আছে, আবার বলছেন বিজেপি জিতবে, কোনটা ঠিক সেটা বলুন। না না, হিরণ দা যেটা বলেছে ঠিকই বলেছে, তো যেইভাবে তাকে আটকে দিয়েছে মানুষ তো ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়েছে। হ্যাঁ, মানুষ, আমরা তো বারবার বলছি যেটা করেছে সেটা রাজনৈতিক কৌশল এবং পুলিশ দিয়ে সেইভাবে আটকে রেখেছে। এখানে বারবার বলা হচ্ছে হিরণ যেটা বলছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তাহলে তো এটা তো তৃণমূল কংগ্রেস বা বিরোধী যারা আছে বা তোমরা যারা আছো, তোমাদের তো স্বাগত জানানো হচ্ছে। তৃণমূল তো তোমাদের সঙ্গে আছে এতদিন, তোমরা তো এই কথাই বলছিলে যে সেন্ট্রাল বাহিনী কাজ করে না, আমরা ইলেকশন কমিশনকেও বলেছি, তো ইলেকশন কমিশনও তার ভূমিকা ঠিকঠাক করছে না। তৃণমূলকে নিয়ে গভর্নমেন্ট করবে। আমি আসছি সিপিআই এর কাছে আসবো, রাজনৈতিক বিশ্লেষকের কাছে জানতে চাইবো এই বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন। না না, এর বক্তব্য মানে কি এক এক সময় দুটো মানে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। একদিকে যখন হিরণ বলছে যে সে
যে একদিকে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আরেকদিকে নির্বাচন কমিশনের উপর দোষারোপ করছে। তাও মেনে নিলাম নির্বাচন কমিশনের প্রতি তিনি বলতে পারেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রতিও তিনি যদি বলেন যেটা জন্য বিজেপি সবচেয়ে বেশি সওয়াল করেছিল, এবং সর্বোচ্চভাবে কিন্তু নির্বাচন কমিশন তুমি যদি দেখো সে কিন্তু সাকসেসফুল, কারণ মোটাইয়ের ওপর শান্তিপূর্ণ ভোট, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ গত নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গ দেখেনি, সেটা কিন্তু এবার দেখতে পেরেছে। সুতরাং আপনি কি তাই মনে করেন এটা পুরোপুরিভাবে একটা ভারতীয় জনতা পার্টির স্ববিরোধী বক্তব্য সিপিআই? না, স্ববিরোধী বক্তব্য তো বটেই। তার কারণ হচ্ছে যে তারা বলছে, এখানে মণিকাঞ্চন টুইট করছে যে ভোটটা হয়েছে শান্তিতে, তুলনামূলক নির্বিঘ্নে। আর হিরণবাবু বলছেন তিনি যে আমার সেন্ট্রাল ফোর্স যেটা করছে সেটা আমি অ্যাবসলিউটলি তার বিরোধিতা করছি, তারা এবং নাম করে বলছেন অফিসারের যে হ্যাঁ এরা একদম ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। তো স্ববিরোধী তো বটেই, কিন্তু আমার বক্তব্য অন্য। আমার বক্তব্য হচ্ছে মণিকাঞ্চন যাই বলুক না কেন, আসল বিষয় হচ্ছে মণিকাঞ্চনটা গভর্নমেন্ট ফর্ম করতে চাইছে, তারা মনে করছে যে তাদের তো শর্টফল হবে, সুতরাং স্বাভাবিকভাবেই তৃণমূল সেটা মিটিয়ে দেবে। কিন্তু ঘটনাটা হচ্ছে গোটা ভারতবর্ষের এই ভোটে বিজেপি পর্যদস্ত হবে এবং বিজেপির সিট 200 তলায় হবে, এইটা হচ্ছে পরিষ্কার কথা। তারপরে আপনারা তৃণমূলের সঙ্গে এত কথা বলছেন তার সঙ্গে হাত ধরে গভর্নমেন্ট ফর্ম করবেন, তাই তো? তৃণমূল যদি ইন্ডিয়া জোটে থাকে তার স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোটে আছে না, ইন্ডিয়া জোটে ছিল, এই দুটো জিনিস গুলিয়ে ফেললাম। তৃণমূল ঠিকই তো, ইন্ডিয়া জোট, আমি তোমার কথাটাই বলছি, ইন্ডিয়া জোটে তৃণমূল ছিল, মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট থেকে চলে এসেছিলেন। কেন চলে এসেছিলেন তার ব্যাখ্যা আমরা জানি না, তিনি ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আমরা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে লেফটরা বরাবরই ইন্ডিয়া জোটে সরব ছিলাম, যে আমরা মনে করি আপনারা থাকবেন ইন্ডিয়া জোটে। ডেফিনেটলি। আপনারা কিভাবে থাকবেন, মানে সংখ্যা ছাড়া না সংখ্যা দিয়ে? না, সংখ্যা দিয়ে থাকবো। ও সংখ্যা দিয়ে থাকবো, মানে দাবি আপনাদের যে সংখ্যা হবে অবশ্যই বাংলায় হবে, অবশ্যই হবে। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে ইতিমধ্যেই এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই বসুন্ধরা। ইতিমধ্যেই আমরা যে আলোচনায় ছিলাম সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিনের শেষে যে নির্বাচনী জনসভায় সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করে তিনি বলেছেন যে নন্দীগ্রামে তিনি আজকে ছাপ্পা ভোট করিয়েছেন। আপনারা কি তার মানে আশঙ্কা করছেন যে আপনারা হেরে যাবেন? না, একেবারেই আশঙ্কা করছি না, কিন্তু ফেয়ার ইলেকশনের পক্ষে তো কথা বলতে হবে। ডেমোক্রেসিতে পার্টিসিপেট করেছি, ছাপা ভোট দিয়ে জিতবো, সেই জেতার যে আনন্দ সেটাই থাকবে না, বা জেতার যে গৌরব সেটাই থাকবে। আরে ছাপার মোহনের কথা বলছেন, ছাপা ভোট হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু যেসব করিয়েছে তার ভিডিও পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে, তো আর সার্বিকভাবে তো কিছু বলার নেই আর কি। না, আমাকে বলা, সার্বিকভাবে আপনারা কি মনে করেন? সার্বিকভাবে ভোট যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে। যেখানে প্রার্থীরা গিয়ে, বিজেপির প্রার্থীরা গিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা করেছে, উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, সেখানে লোকজন প্রতিহত করেছে। এবং এই যে প্রণত টুডুর ওপর কারা হামলা করেছে জানি না, সে তো তখন যখন দেখাচ্ছিল সেই সময় তো বললেন যে ইসি রিপোর্ট চেয়েছে, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, তবে জানা যাবে যে কে করেছে। তবে এটা নির্বাচন কমিশনের প্রসঙ্গ উত্থাপন করলেন, সেখানে জানাই দর্শকদের আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনি সাত সকালে একটি পোস্ট করেন তার সমাজ মাধ্যমে, এবং সেখানে দেখতে পাওয়া যায় একটি ফুটেজ যেখানে বেশ কিছু মানুষ ভোট দিচ্ছেন, এবং সেখানে দেবাংশুর বক্তব্য ছিল যে সেখানে ছাপ্পা ভোট চলছে। কলকাতা টিভির পক্ষ থেকে সেই কেন্দ্রের তৃণমূল এজেন্টের সঙ্গে কথা বলা হয়, স্বয়ং তৃণমূল এজেন্ট বলেন এমন কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীকালে নির্বাচন কমিশন জানায় যে ওইখানে মক পোলিং টেস্ট হচ্ছিল এবং সেখানে ওইরকম ছাপ্পা ভোটের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু দিনের শেষে নির্বাচন কমিশনের প্রশ্ন, ওই কেন্দ্রের ওই ফুটেজ কোথা থেকে পেলেন দেবাংশু ভট্টাচার্য? বসুন্ধরা, এটা তো কোনো কথা না যে কোত্থেকে অবটেন করেছেন। আর যদি ওটা মক পোলিং হয়ে থাকে, মক পোলিং এর ফুটেজ পাওয়া তো খুব কঠিন না। হয়তো মক পোলিং এর সময় ফোন নিয়ে ভেতরে ঢোকার কোনো বাধা ছিল না। ওটা মক পোলিং, দাঁড়ান, ওটা মক পোলিং, বুঝুন জিনিসটা, ওটা অ্যাকচুয়াল পোলিং না, মক পোলিং। মক পোলিং এর সময় ফোন নিয়ে বুথের ভেতরে ঢোকাতে হয়তো বাধা ছিল না,
সুতরাং ও কি করে এই ফুটেজ অবটেন করলো, কি করে এই ফুটেজ অবটেন করলো, ও কি করে এই ফুটেজ অবটেন করলো, এটা কোনো কোশ্চেনই না। এটা কোনো কোশ্চেন এই কারণেই কোশ্চেনটা আমাদের নয়, কোশ্চেনটা নির্বাচন কমিশন। সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে এই ভিডিওটা সিইও ফাঁস প্রকাশ্যে আনেনি, এই ভিডিওটা এক জেলা শাসকের দপ্তর থেকে প্রকাশিত হতে পারে। দেখুন প্রার্থীর একটা অ্যাংজাইটি থাকতে পারে যে তার প্রার্থীকে এতটাই অপরিণত প্রার্থী না, অপরিণত না, প্রার্থী সাবধানী, প্রার্থী সাবধানী, প্রার্থী অপরিণত নয়, সাবধানী। সামনে এনে ওই প্রার্থীদের বলছেন অভিযোগ করছেন যে ওই দল সেখানে ছাপ্পা ভোট চালাচ্ছে। দাঁড়ান, বিরাট বড় বড় সংবাদ মাধ্যম কোনো একটি ঘটনা বা কোনো একটি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা প্রকাশিত করে এবং শেষে লিখে দেয় যে এটা সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি। প্রার্থী কয়েক ঘন্টার ভোটের পোলিং এর সময়, সেই সময় প্রার্থী যদি অতি সাবধানতার জন্য ওই ভিডিওটা প্রকাশ করে এবং ইসির অ্যাটেনশন সিক করে, তাতে অন্যায় কিছু তো নয়। অভিযোগ জানিয়েছেন, এই অভিযোগটা কিসের ভিত্তিতে? না, অপরিণতের কথা নয়, সাবধানী হওয়াটা অপরিণতের প্রশ্নই আসে না। আমি বারবার বলছি না, ভোট যত এগিয়ে আসছে মাননীয়ার মাথা কাজ করছে না, আর মাননীয়ার সাথে তার সেনাপতিদেরও মাথা কাজ করছে না। আজকে যেটা দেবাংশু করেছে, যদি ভিডিওটা পোস্ট করতো তাতে কোনো অসুবিধা নেই। উনি বলছে দেখুন বিজেপির লোকেরা সব ওখানে প্রক্সি মারছে, এইভাবে করেছে ইলেকশন কমিশন পরে দেখেছি। কিন্তু আরেকটা ক্লারিফিকেশন আমি এখানে দিতে চাই। ঠিক আছে, দেবাংশু যা বলছে তাতে অ্যাবসলিউট না, ওখানে তো ইলেকশন কমিশনের একটা কথা বলার জায়গা আছে। দেবাংশু কি রিপ্লাই দেয় সেদিকে আমাদের নজর থাকবে। মনিকাঞ্চন শেষ করুন। আমি যেটা বলতে চাইছি, যেটা আজকে এটাও আমি ক্লারিফিকেশন সবার কাছে দিতে চাই, আজকে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রিসাইডিং অফিসার ছাড়াও যারা বুথে ছিল অন্যান্য অফিসাররা, তারা এতদিন মোবাইল নিয়ে ঢুকছিল, আজ থেকে মনে হয় নিয়ম করে দিয়েছে শুধুমাত্র প্রিসাইডিং অফিসারই মোবাইল নিয়ে ঢুকবে, আর কোনো অফিসার কেউ মোবাইল নিয়ে আর ঢুকবে না। একটা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই ফেক ভিডিওটার দরকার কি ছিল? ক্লারিফিকেশন না নিয়ে একটা ক্যান্ডিডেট ভোটের দিন সকালবেলা দিয়ে দিল, তার মানে মানুষকে, ওই যে আমি একটু আগে বললাম যে প্রার্থীকে ডিটেন করিয়ে কিন্তু জনগণের ভোট আটকানো যাবে না। যদি করতো তাহলে অ্যাটেনশন বা ইলেকশন কমিশন লিখতে পারতো। শুধুমাত্র অন্য বিষয়টা একদম পরিষ্কার, অনেক অভিজ্ঞতা আছে। নিয়ম নির্বাচন কমিশনের এটা একটা একেবারে স্ট্রাকচারের মধ্যে পড়ে যে মক পোলের ক্ষেত্রে কেন যে কোনো ধরনের ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং যখন হয় মোবাইল ফোনটা রেখে যেতে হয়। মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না ওর ভেতরে। মক পোল টেস্টিং হলেও মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় না। সুতরাং ওই ছবি কি করে এলো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম হেরিবেরি করার অভ্যেস আছে। আপনি কিভাবে দেখছেন যে এই যে এটা কি একটা অপরিণত প্রার্থীর এটা একটা কাজ বলে? একদম। এবং নির্বাচন কমিশন যেটা সবসময় যেটা হয়, তবে এখন কিন্তু মোবাইল ফোন একদম ব্যবহার করা যাবে না এটা নয় কিন্তু, কারণ প্রিসাইডিং অফিসারকে কিন্তু আপডেট পাঠাতে হয় সেক্টরকে, অবজারভার অনেক সময় খোঁজ খবর নেয় এবং কিছু ক্ষেত্রে না মক পোলের সময় আমি বলছি, এবং প্রিসাইডিং অফিসার ডায়েরি মেনটেন করতে হয় সে কারণে। তবে মক পোলিং এর কিন্তু সময় ভিডিও করার কোনো নিয়ম নেই এবং এটা কিন্তু অপরিণত নয়। এটা কিভাবে এই ভিডিওটা তার কাছে এলো এটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে ইলেকশন কমিশনকে। এবং এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে কোনো মক পোলের ভিডিও তার কাছে চলে যাচ্ছে ক্যান্ডিডেটের কাছে। কি করে যায় এটা কিন্তু ঘটনা অঙ্কুরদা। না, এখানে যেটা দেবাংশু চেষ্টা করেছে এই ভিডিওটা দেখিয়ে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে বিজেপিকে যাতে গালি বন্ধ করা যায় তার একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিল, কিন্তু ইলেকশন কমিশনের একটা ভুলও রয়েছে, আবার তৎপরতা এটাও পারেনি। এটা জেলা শাসকের দপ্তর থেকে একমাত্র ফাঁস হতে পারে বলে সিইওর বক্তব্য, মানে নির্বাচন কমিশনের বক্তব্য। সেক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুতর বিষয়।
আমি মনে করি না। দেখুন, প্রার্থী যদি অতিরিক্ত সাবধানী হয়, প্রার্থী দুপক্ষের ক্ষেত্রেই সাবধানী হবে, মানে দুজনকেই হয়তো সাসপেক্ট মনে করে। এক, ইলেকশন কমিশন যাতে নিরপেক্ষ থাকে সেটাও একটা প্রার্থীর একটা বিষয় থাকে, তার সঙ্গে সঙ্গে অন্য প্রার্থী যাতে ভোট দিয়ে নিজের সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়ে নিতে না পারে সেটারও একটা দিক থাকে। ইলেকশন কমিশন যদি এটা দেখে প্রার্থী অ্যাবসলিউট না, ইলেকশন কমিশন কন্ট্রোল নেবে ঘটনাটার, এত রেড়ে করে পড়ার কি আছে প্রার্থীর উপরে? আর কোনো ইম্যাচুর অ্যাক্ট নয়, সাবধানতা নেওয়া কোনো ইম্যাচুর অ্যাক্ট নয়। প্রতিদিন সকালবেলা দিয়ে এলিগেশন দিচ্ছে, আসলে করবে না। ব্যক্তি প্রার্থীর এই কাজকে ক্রিটিসাইজ করা অপরিণত, আগামী দিনে আমরা নির্বাচন দেখে আমরা বুঝতে পারবো যে এই কাজ কতটা পরিণত বা অপরিণত, বা ওই অপরিণত 26 বছরের ছেলেটার কাছে হারতে হবে। একদম এই নিয়ে তদন্ত হওয়া উচিত। হবে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আবার ওই কেন্দ্রে যেভাবে ছাপ্পা ভোট হয়েছে তা নিয়ে অভিযোগ প্রকাশ করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কোনটা ঠিক? কোনটা ঠিক? ছাপ্পা ভোট হয়েছে, শুভেন্দুর জায়গায় ছাপ্পা ভোট, তাও আপনারা জিতবেন। হ্যাঁ, দিদি বলেছে ছাপ্পা ভোট হয়েছে, ও কি করে বলে যে হয়নি? তারপরেও জিতবেন আপনারা? ছাপ্পা ভোটের পরেও জিতবে। মানুষের স্বতঃস্ফূর্ত ভোটের কাছে ছাপ্পা ভোট টেকে না। দুপক্ষই বলছেন, মানে হিরণ নিজে বলছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না, তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আচ্ছা, হিরণ যদি বলে পক্ষপাত দুষ্ট আচরণ করছে ইসি, আর দেবাংশু যদি এই ভিডিওটা আপলোড করে বলে যে ইলেকশন কমিশন দেখছে না, এটা ভিডিওটা ফেক। আরে অ্যালিগেশন দিচ্ছে যে পক্ষি হচ্ছে, একটা অ্যালিগেশন দিচ্ছে, দুটোর মধ্যে ফারাক রয়েছে না। সিওর কাছে যখন আপলোড করেছে তখন জানতো না এটা মক পোল, ওর কাছে সামা ভিডিওটা এসেছে, ও আপলোড করেছে। সেটাই প্রশ্ন, উত্তরটাই খুঁজছিলাম। ছোট বিজ্ঞাপনী বিরতিতে যাব। স্টুডিও উত্তপ্ত হয়েছে, বাইরে রেমালের হাওয়া চললেও স্টুডিও যথেষ্ট উত্তপ্ত। একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে যে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন পার হয়ে গেল, 486টি আসনে ভোট পার, বাকি রইল সপ্তম দফা এবং 57টি আসন। খুব স্বাভাবিকভাবে এই ভোটের এই যে 486টি আসনের নির্বাচন হয়ে গিয়েছে, সেখানের একটা মূল্যায়ন প্রত্যেকটি রাজনৈতিক দলই করছে। আমরা সেই মূল্যায়নের শেষ পর্বে অবশ্যই আসার চেষ্টা করব, কিন্তু তার আগে যদি একবার মুখ ফিরিয়ে দেখি যে কিভাবে এলো 19 এপ্রিল থেকে শুরু হওয়া এই নির্বাচন, সেখানে অবশ্যই আমরা দেখতে পাবো যে ইলেকশনটা, যে নির্বাচনটা এই 135 কোটি ভারতবাসীর জন্য আগামী দিনের ভবিষ্যতে দিশারি, সেই ইলেকশনটাই কিন্তু কোনো জায়গাতেই প্রান্তিক মানুষ কি খাবে, কি পড়বে, কোথায় তাদের উন্নতি হবে তার বদলে থেকে গেল হিন্দু, মুসলিম, আত্মা, পরমাত্মা, আদিবাসী, কুর্মী, মতুয়া, হ্যাঁ, এই রাজবংশী, এই সমস্ত জাতের নামে বজ্জাতিতে। এই জাতের নামে বজ্জাতি আজকে যার কয়েনেজ ছিল তার আজকে 125 বছর, কাজী নজরুল ইসলাম। এবং সেই ব্যক্তি একজন মুসলিম হওয়ার কারণেই কতটা ব্রাত্য বা কতটা আপন ভারতীয় জনতা পার্টির মতো হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দলের কাছে আমরা জানি না। আমি আসবো প্রথমে পরমাত্মা প্রেরিত যিনি মুখপাত্র রয়েছেন, আমি মণিকাঞ্চন পালের কাছে আসবো। এই পরমাত্মার দিকে তো আমরা চলে যাচ্ছি, সাধারণ মানুষের কথা তো আর ভাবতে পারছি না। এই আধ্যাত্মিক ব্যাপারেই চলে যাচ্ছে লোকসভা নির্বাচনটা, এই বিষয়ে আলোকপাত করবেন? এই কথাটা খুব অবজেকশন করলেন, এরকম টোন কাটা একটা প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। আপনারা যেদিন মাননীয়াকে সারদার সাথে তুলনা করে বলেছেন অবতার, বাদ করেনি, অবতার বলেছেন। না না, এই কথাটা মাননীয়াকে যে সারদা বলা হয়েছে সেটা মাননীয়া নিজে বলেননি, এটা প্রধানমন্ত্রী একাধিকবার উচ্চারণ করেছেন। আমি বলছি উনি যেভাবে কথাটা বলেছেন সেই কথাটা আপনারা অন্যভাবে করছেন। আমরা অন্যভাবে আমার কাছে নালে সবাই মোবাইল, এক মিনিট, অ্যান্ড্রয়েড ফোনটা খুলুন, শ্বেতপত্র.com, দ্যাট ইজ কল্ড হোয়াইট পেপার। সেখানে আপনি ভারতবর্ষের প্রত্যেকটি লোকসভা ওয়াইজ আমরা আবাস যোজনার কটা ঘর বানিয়েছি, আমরা মুদ্রা যোজনায় কত টাকা লোন দিয়েছি, আমরা কতজনকে লোকসভা ওয়াইজ কতজনকে ফ্রিতে রেশন দিচ্ছি, সবকিছু পাবেন, উজ্জ্বলা যোজনা সবকিছু পাবেন। আমরা দেখেছি বিজেপি নেতারা বলছেন প্রায় 80 কোটি মানুষকে আপনারা রেশন। হ্যাঁ, আমি বলছি তো আমরা করেছি তো, স্ববিরোধী নয়। এক মিনিট, আমরা করেছি। আপনারা দেখান তো আজকে এত বছর ধরে এতগুলো কাজ হয়েছে,
একটা বিজেপির পার্টি অফিসে লাইন দিতে হয়নি, কোনো বিজেপি নেতাকে ধরাতে হয়নি, লাখ কোটি টাকা ডাইরেক্ট বেনিফিশিয়ারির মাধ্যমে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে তাহলে কটা মুসলিম লুঙ্গি পরে কটা বেনিফিশিয়ারি তৈরি করে আমরা আমাদের কাছে তো পরমাত্মার কথা কেন আমি বলছি আমরা বারবার বলছি আমরা হিন্দু মুসলিম দেখি না, আমরা ভারতীয় দেখি। আপনারা দেখেন না, কংগ্রেস 2014 সালে 25টি মুসলিম ক্যান্ডিডেট দিয়েছে, 2019-এ 32টি ক্যান্ডিডেট দিয়েছে মুসলিম সারা ভারতবর্ষে, আর 2024-এ দিয়েছে মাত্র 17টি। কেন? মুসলিম ক্যান্ডিডেট যদি হয়, মুসলিম ক্যান্ডিডেট দিলেই যদি মুসলিমদের প্রতি ভালোবাসা বাড়ে করা হয়, লুঙ্গি হোক চিড়ে খাওয়া হোক কারো ব্যক্তিগত মত থাকতেই পারে, স্বয়ং প্রধানমন্ত্রী কারো ব্যক্তিগত মত থাকতেই পারে, তো লুঙ্গি পরে না, বাংলাদেশের লোকেরা ম্যাক্সিমাম লুঙ্গি পরে না। আপনার অঙ্কুরদা ঘরে লুঙ্গি পরতে পারে, কিন্তু অঙ্কুরদা কি লুঙ্গি পরে কোনোদিন স্টুডিও এসেছে? কিন্তু ওরা লুঙ্গি পরে চলে যায় মক্কায়, তো বলতেই পারে, এটা তো অস্বীকার কি আছে? কেউ কারো ড্রেস থাকতেই পারে, আচ্ছা তাদের কাছে তুলে দেওয়া হবে, মঙ্গলসূত্র দেওয়া হবে মুসলিমদের। কংগ্রেস ম্যানিফেস্টোতে বলছে, কংগ্রেস ম্যানিফেস্টোতে বলেছে যে রিজার্ভেশন আছে, কি প্রয়োজন সেই দৈনন্দিন জীবনের যে প্রয়োজন দলের নেতাদের মুখে তিনি নিজে বলেন আমরা তো কাজ করেছি, আমি বলেছি আসিনি। আমি তো বারবার তার হ্যাপি বার্থডে হয় না নাকি, তার আবির্ভাব তিথি এ সমস্ত লেখা থাকে নাকি? তার তো জন্মের ডেট আমরা সবাই জানি। 88 সালে তিনি ডিজিটাল ক্যামেরা চালিয়েছেন এবং তারপরে তিনি মেল করেছেন। কোথায় বলেছে? এডুকেশন কোথায় বলেছে? আপনি জানেন না প্রধানমন্ত্রীর বক্তব্য কোথায় বলেছে? জানেন না, তাহলে সেটা যদি থাকে তোমরা করো, তোমরা মানানি করো। আজকে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেখানে মানে ভারতীয় জনতা পার্টির সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ওই একই পিচে সম্ভবত খেলছে, যেখানে পুরোটাই এই জাত ধর্মের মধ্যে আন্দোলিত হচ্ছে আলোচনাটা, এটা কি খুব কাঙ্ক্ষিত ছিল? এবং এটা কোন দিকে নিয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন বা আমাদের এই গণতন্ত্রকে? দেখো, গণতন্ত্রের কার্লাইলের সংজ্ঞাটা খুব মনে পড়ে, গণতন্ত্র মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা পরিচালিত, মূর্খদের শাসন। অনেকটা জলের বোতলের মতো গণতন্ত্র। কিম জং উন নিজেও বলে যে আমরা গণতন্ত্রে বাস করি। সুতরাং গণতন্ত্র আজকে যেটা জাত পাত ধর্ম এগুলো যদি যখন কোনো একটা উন্নয়নের সঙ্গে পাশাপাশি রাখা হয় না, উন্নয়ন কিন্তু অনেক দূরে চলে যায়। উন্নয়ন তখন দাঁড়িয়েও থাকে না, উন্নয়ন শুয়ে পড়ে। এবং যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, যেটা আরও প্রয়োজন ছিল, এনভায়রনমেন্টের ওপরে আরও কাজ করার প্রয়োজন, শিল্পায়ন প্রয়োজন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হচ্ছে যে এই যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, সেটা কিন্তু শুধু সরকারি না, বেসরকারি ক্ষেত্রে তার কোনো চিত্র ব্লুপ্রিন্ট কিন্তু আমরা সারা ভারতবর্ষে আমি বলছি না, পশ্চিমবাংলার নিরিখে আপনি দেখছেন সারা ভারতবর্ষে কতগুলো স্টার্টআপ তৈরি হয়েছে, বললে পুরোটা বলতে হবে। সারা ভারতবর্ষে কর্মসংস্থান হয়নি, আমি বলছি যে আপনারা জোর করে বলুন, শেষ করুন। আমি বলছি যে পরমাত্মার সঙ্গে যোগ বা কিসের সঙ্গে যোগ, তার ফলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের কি কোনো পরিবর্তন আসতে পারে? সেটা কিন্তু না, বিষয়টা খুব পরিষ্কার একদম। সেটা হচ্ছে দেশের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, শিল্প নেই, বেকার ছেলেদের কি হবে? করতে চাইছে ভারতবর্ষে গৌতম বাবু 1 মিনিট। মনিকাঞ্চন, বাকিরা যখন বলছেন তখন তাদেরকে বলতে দিন, আমি আপনাকে বলার সুযোগ দেবো। আপনার বলার সময় আমি বলছি আমি তো আটকাচ্ছি না, আমি তো আটকাচ্ছি না, আমি আটকাচ্ছি না, কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না। মুদ্রাস্ফীতির কথা বলছেন বলে দিন, তথ্য চাই তো আপনাকে আমি তথ্য দিয়ে দিচ্ছি। জাস্ট আ মিনিট, আমি আপনাকে বলে দিচ্ছি 16% কাট হয়েছে এবার হায়ার এডুকেশনে, 7% কাট হয়েছে আপনার এডুকেশন, টোটাল এডুকেশনে 7% কাট হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমছে আর আপনি বলছেন হতে পারে না, এখানে আলোচনাটা এইভাবে হয় না, অন্য চ্যানেলে হতে পারে। বসুন্ধরা গোস্বামী বলুন। না, আমরা আমাদের ইলেকশনের পুরো সময়টা, এতদিন ধরে যে ক্যাম্পেইন চলেছে আমাদের, সেখানে আমরা বারবার বলেছি ভারতবর্ষের মানুষ এবং
যেভাবে কর্মনিযুক্তি কমে গেছে তার বিরুদ্ধে ভোট করুন, গণতন্ত্রের পক্ষে ভোট করুন। এবছরের ভোট যতই ওরা দেখাতে চাক না কেন যে মোদির সাথে মোদি ভার্সেস জনগণ, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা চক্রান্ত ভারতবর্ষকে নিচু দেখানোর, যে যেখানে কর্মসংস্থান সম্ভব নয়, যেখানে ধর্ম নিয়ে জাত নিয়ে এত ভাগাভাগি, তার না আমরা করছি না, আমরা মোটেই করছি না এসব। সেটার বিরুদ্ধে ভারতবর্ষের জনগণকে ভোট দেওয়ার জন্য বারবার বলেছি, বারবার সমস্ত সভাতে সমস্ত জায়গায় বলেছি যে আমাদের রাজনৈতিক দল, আপনাদের বিরোধী যারা, প্রত্যেকটি রাজনৈতিক দল সংখ্যালঘু তোষণ থেকে অন্যান্য যে বিভিন্ন জাতের প্রেক্ষিতে যে ভোটটা সেইটা নিয়ে অভিযোগ করে আপনাদের বিরুদ্ধে। না শুনুন, সংখ্যালঘু তোষণের কথাটা যে বলে এটা একটা অত্যন্ত বাজে কথা। কারণ দেখুন, কোনো দেশে যখন কোনো সংখ্যালঘু একটা সম্প্রদায় থাকে, মেজরিটি তার উপরে যথেষ্ট রকম সমস্যা সৃষ্টি করতে পারে বলেই তাদের সংরক্ষণ থাকে। সারা পৃথিবীতে যেখানে যেখানে সংখ্যালঘু আছে সেখানে সেখানে তাদেরকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থা আছে। এইটা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে এই জিনিসটাও থাকে। তার যে কল্যাণময়ী ঘটনা তার মধ্যে এটা থাকে। আপনাদের এই 5.5 লাখ যেভাবে আপনারা অন্যান্য অনগ্রসর শ্রেণীর যেভাবে সংরক্ষণটা করেছেন তা নিয়ে আদালত কি বলেছে আপনারা জানেন? না শুনুন, আদালত যেটা করেছে সেটা প্রো বিজেপি একটা রায় হয়েছে। কারণ 2012 থেকে এই প্র্যাকটিসটা চলছিল। আদালতে যদি সত্যিই কোনো সদিচ্ছা থাকতো তাহলে 2012 থেকে 24 এর মধ্যে একবার অন্তত স্টে দিত। বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে একটা বিষয় নিয়ে আমাদের প্রাথমিক চর্চা হলো। আমরা সেখানে দেখলাম যে এই নির্বাচনে জাত পাত ধর্ম নিয়ে যতটা চর্চা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে বাজেট বরাদ্দ যে কমে গিয়েছে সেই বিষয়ে আলোচনা আসেনি। বা এই যে 8টি কেন্দ্রে আজকে নির্বাচন হলো, সেই 8টি কেন্দ্রে নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম বিষ্ণুপুর কেন্দ্রে যে শিল্প তালুক ছিল, সেই শিল্প তালুক নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা কি নিয়ে হয়েছে? আলোচনা হয়েছে দুই প্রাক্তনী, অর্থাৎ সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, এই দুজনেই এবার দুটি রাজনৈতিক দলের প্রার্থী, তাদের সম্পর্ক এবং তা নিয়ে কথা নিয়ে চর্চা চলছে। শিল্প তালুক নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা চলছে বিভিন্ন জাত নিয়ে, 35% কুর্মী ভোট, কিন্তু গন্ধেশ্বরী নদী, দ্বারকেশ্বর নদ যে জেলা দিয়ে বয়ে গিয়েছে, সেখানে কেন জলকষ্টে থাকবেন সাধারণ মানুষ তা নিয়ে কোনো আলোচনা নেই। আমি সেই জায়গাটায় আসতে চাইছি, মানুষ কেন এই বিষয়টায় কেন ভাবছেন না, সেটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই ওষুধের দাম যেভাবে বেড়ে গিয়েছে সেই বিষয়টি নিয়ে আসবো রাজনৈতিক বিশ্লেষকের কাছে। এই জীবনদায়ী ওষুধের দাম যে পরিমাণ বেড়ে গিয়েছে, সেটা কি মানুষের মানে চিন্তা ভাবনায় আসে না? কেন আসে না এগুলো? এটা কি রাজনীতিকরা যেভাবে ভাবান ঠিক সেভাবেই ভাবেন সাধারণ মানুষ? আসলে অঙ্কুরদা, এখন তো রাজনীতির আঙিনা চটকদারিতা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এখন কিন্তু এই জীবনদায়ী ওষুধ বলো, তুমি যেটা বলছো ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা কিন্তু বহুদিন ধরে আলোচনায় বড় বড় আমরা হোর্ডিং দেখেছি, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবের, কিন্তু তারপরেও যেটা আজকে ঘাটাল কিন্তু বন্যার দ্বারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে, সেই নিয়ে কোনো চিন্তাভাবনা কিন্তু নেই। যেমন তুমি জীবনদায়ী ওষুধের কথা বললে, তাহলে এই যে এই জায়গাগুলো, এগুলো সাধারণ মানুষ ভুলতে বসেছে। কারণ কেন বলো তো? কারণ এই যে অনুদান, এই অনুদানগুলো কিন্তু হয়তো তোমার কাছে 1000 টাকা বড় গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু একজন গৃহিণীর কাছে 1000 টাকা অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এটা একটা জায়গার প্রসঙ্গে বলছি। এই প্রকল্পগুলো কোথাও যেন সামনে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে সাধারণ মানুষের কাছে 1000 টাকা 500 টাকা অনুদান অনেক বেশি শ্রেয় হয়ে উঠছে কোনো কায়িক পরিশ্রম থেকে, বা এই যেগুলো জনবিরোধী কাজ সেই বিরুদ্ধে সোচ্চার হবার জন্য সেই ধরনের কেউ নেই। যে রাজা উলঙ্গ এই বলার কেউ এখন কিন্তু আর বেঁচে নেই। সবাইকে এটা বলার পেছনে, এই যে রাজা তোর কাপড় কোথায়, এটা বলার পেছনে যখনই বিরোধীরা বলছে তখনই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়ে ইডি, সিবিআই এর মতো বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের পেছনে নামছে। এবং এই যে দুর্নীতি আরেকটি ইস্যু, সেখানেও কিন্তু বাম কংগ্রেসের অভিযোগ যে এখানেও একটা গড়াপেটার খেলা চলছে আমাদের রাজ্যে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের মধ্যে। আমি আসবো এই বিষয়ে বিজেপির কাছে। মণিকাঞ্চন পাল, যতটা এনসিপি, শিবসেনা, আম আদমি পার্টি, এদের নেতাদের ক্ষেত্রে যতটা সক্রিয় তৎপরতা এবং পদক্ষেপের ক্ষেত্রে সক্রিয় এই ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের রাজ্যের ক্ষেত্রে যে অভিযোগগুলো বিজেপি নেতারা করে থাকেন, তাদের ক্ষেত্রে কি সেই ততটা সক্রিয়তা দেখায়? সক্রিয়তা
তো দেখাবে। আজকে যারা আপনারা বলছেন যে জেলে যাচ্ছে, তারা কি বিজেপির সময়ই জেলে যাচ্ছে? আপনি বলুন, কেজরিওয়াল তো এই প্রথম জেলে গেল না, ওকে তো কংগ্রেস জেলে পাঠিয়েছিল। সুরেশ কালমেরি 2010-এ জেলে গেছিল, বিজেপি ছিল না। মায়াবতী মুলায়মের এগেনস্টে কেস ফাইল হয়েছে 2007-এ, বিজেপি ছিল না। মধুকোটা 2009-এ জেলে গেছিল, বিজেপি ছিল না। কানামুজি 2000 সালে জেলে গেছিল, বিজেপি ছিল না। লালু প্রসাদ যাদব 1997 সালে জেলে গেছিল, বিজেপি ছিল না। তো সুতরাং গ্রেফতার করেছিল কংগ্রেস, ছেড়ে দিয়েছেন আপনারা। না না, সে তো কোর্ট দেখেছে, যখন ধরবে তখন বিজেপির দোষ, আর ছেড়ে দিলে তখন কোর্টের কষ্ট নেই। আপনারা এই যে অরবিন্দ কেজরিওয়ালকে ধরার ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেছে, হেমন্ত সোরেনকে ধরার ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেছে, আপনারা বলেন এ রাজ্যে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আরো নেতৃত্ব, তারা নাকি প্রচুর দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে। ধরছেন কোথায়? শিক্ষা সিবিআই তো জানেই না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাকাউন্ট আছে। না না, শিক্ষা ক্ষেত্রে যেভাবে কোর্টের নির্দেশে যে কটা কেস হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাকাউন্টটা উনি নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন আমরা জানি। না না, ইডি সেটা ইডি সিবিআই কাজ, ইডি সিবিআই তো বিজেপি চালাচ্ছে না। না না, বিজেপি চালাচ্ছে কিনা সেটা তো দেখতে পাওয়া যাচ্ছে। বিরোধীরা কি বলছে যে আপনারাই তো চালাচ্ছেন, নইলে হতো কি করে? আচ্ছা, বিরোধীরা তো বিরোধীদের কাজ করবে, নইলে বিরোধীরা তো কাজ করবে। পরের বাড়ি চলে গেছে বিরোধীরা আনন্দ করছে। টুইটে যে ছবিগুলো তিনি তুলে দিয়েছেন, কোথেকে পেলেন শুভেন্দু অধিকারী এই ছবিগুলো? কিসের ছবি? এই যে ডায়েরির পাতার ছবি তুলে দিয়েছেন না গতকাল টুইট করে। আমি তো সেটাই বলছি, ইডি সিবিআই, বুঝতে পেরেছি কোন ইস্যু বলেছে। ইডি সিবিআই এর কাজ করবে। তারা কি জানলো কি জানলো না সেটা যদি আমরা করতে পারছেন কোর্টে গিয়ে বল, আমরা ওই যে দিয়েছে এফিডেভিটে, আমি বলছি তো, মানে সেটা ইডি সিবিআই পাচ্ছে, সাংবাদিকরা পাচ্ছে না, শুভেন্দু অধিকারী পেয়ে যাচ্ছে, পাচ্ছে সিবিআই এর এফিডেভিট। কাজ তার কাজ আছে, তার নেটওয়ার্ক আছে বলে, আরে কারো নেটওয়ার্ক আছে বলে জানছে। এই যে আমাদের তো ঘাটের তলা থেকে টাকা পাওয়া যায় না। আমি আপনাকে বক্তব্য রাখার সময় দিয়েছি, তৃণমূল কংগ্রেসের কাছে আসবো। এই যে আপনারা বলছেন যে একের পর এক দুর্নীতির অভিযোগ আপনাদের দলের বিরুদ্ধে রয়েছে, এই দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ কি করে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি? বারংবার আপনাদের দলের নেতারা এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়ছে কি করে? না, এগুলো দেখুন, এগুলো সমস্তটাই বিচারাধীন ব্যাপার। আর ইডি সিবিআই হচ্ছে মানে এজেন্ট আর কি নরেন্দ্র মোদীর, যেগুলো দিয়ে বিরোধী রাজনীতিকে ধ্বংস করা, বিরোধী পক্ষকে নষ্ট করার জন্য উনি বেছে 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 যেখানে আপনাদের দলে যখন এরা থাকেন তখন কেন পদক্ষেপ করেন না? কারা আমাদের দলে যখন থাকে? যখন 123টি কেসকে এই যে অর্জুন সিং আপনাদের দলে গত 2.5-3 বছর ধরে ছিলেন, একটি পদক্ষেপ হয়নি যতক্ষণ আপনাদের দলে ছিলেন। এই যে রাজীব বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি বন দপ্তরে ছিলেন, সেখানে বেশ কিছু দুর্নীতিতে তিনি অভিযুক্ত, এখনো অবধি আমরা দেখলাম না রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী, তাকে একবার পুলিশ তলব করলো কেন? ও বিজেপি থেকে ঘুরে এসেছে, সে কারণে হয়তো তলব করেনি ওকে। মানে বিজেপি থেকে ঘুরে এসে আপনাদের দলে আছে তো রাজীব ব্যানার্জি? না, আমাদের দলে থাকলেও নিশ্চয়ই ওর বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাওয়া গেলে পরে পদক্ষেপ করা হতো। মানে মুখ্যমন্ত্রী বলছেন প্রমাণ ছাড়া বলেন, তার মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রী প্রমাণ ছাড়া একজন দলে মানে মন্ত্রিসভার সদস্যকে তিনি এরকম কথা বলে দেন জনসভায় দাঁড়িয়ে? আপনি সরাসরি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন প্রমাণ ছাড়া বলেছেন? না, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কি না, ওনার পক্ষে এটা চেষ্টা করে বোঝা সম্ভব নয়। এখন আপনি ভেবে উঠতে পারেননি বোধহয়, বলুন না। কিসের সাফল্য বাবু? চেষ্টা করুন, আপনি যুক্তিটা সাজাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি একটা হঠাৎ করে প্রশ্ন করলে যুক্তি সাজাবো না। একটা অন্য মানুষ সম্পর্কে প্রশ্ন করছেন, যার সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা নেই। আসবো সিপিআই এর কাছে। এই যে আপনারা বলে যাচ্ছেন কন্টিনিউয়াস যে বিভিন্ন ধরুন এই মানে এই দুর্নীতির প্রশ্ন, যখন কেরালে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আপনাদের মনে পড়ে না? না, কেরালের কথাটা পড়ে পিসি থমাসের বিষয় না পড়ে না, আগে দুর্নীতিটা নিয়ে বলেন, চেষ্টা করুন। না, দুটো কথা বলতে হবে, দুটো কথা খুব জরুরি, যেটার থেকে আমাকে স্টপ করানো হয়েছিল। সেটা হচ্ছে যে বিজেপি এটা ভুলে গেছে যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি থেকে শুরু করে শিল্প নেই, বেকারের জ্বালা, বেকারি আমরা শুনে নিয়েছি, আমরা জানি সেটা, দর্শকরা জানেন কিনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এই বিষয়গুলো সামনে আনো, এই দেশের লোকসভা বিজয়ের সম্পর্কে বলো, আমার বিজয়ের বিরুদ্ধে সোনার বিষয়টি নিয়ে কেন তদন্ত করছে না? বিজয় নিয়ে নরেন্দ্র মোদী তদন্ত কেন করছেন না? নরেন্দ্র মোদী বিজয়কে নিয়ে তদন্ত করছে না কারণ নরেন্দ্র মোদী, আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের সঙ্গে সেটিং রয়েছে তো? একদমই না।
আমরা বলছি অন্যায়, আপনি যে কোশ্চেনটা তুলেছেন, এই কোশ্চেনটা রেজ করেছেন, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বামপন্থীরা সব থেকে বেশি সরব। যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না তখন আপনারা বলেন বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং, যখন আপনাদের বিজয়নের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না তখন সেটা কার সেটিং? সেটিং, আমরা সেটিং শুধু বলি। ও আমরা বলছি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া সরকারের কাজ, সরকার শুধু নিচ্ছে না, তারা সেটাকে এন্ডোর্স করছে। কিরকম আপনি দেখুন, তৃণমূল থেকে চলে যাচ্ছে বিজেপিতে, বিজেপি থেকে চলে আসছে তৃণমূলে, এই যে যাতায়াত, এর জন্যই আমরা বলছি সেটিং। এই কারণেই তো বলছি আপনারা বলুন না, তৃণমূল থেকে যেভাবে বিজেপিতে যায় এবং বিজেপি থেকে যেভাবে তৃণমূলে আসছে, এটা প্রশ্ন করতে পারবেন কিভাবে মূল্যায়ন এবং দুর্নীতি এবং তাকে রাজনৈতিকভাবে ব্যবহার আমি মনে করি অন্যায়। আমি শুনেছি ধৈর্য রাখুন, বাকিদের বক্তব্য শোনা যে কোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই। সুকান্ত ঘোষ, অঙ্কুরদা, এই মানে দুর্নীতির জন্য সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল জিরো টলারেন্সের কথা বলে। এবার জিরো টলারেন্সটা ঠিক কোন জায়গায়? তুমি যে প্রশ্নগুলো কেরল নিয়ে করলে সেগুলো প্রাসঙ্গিক প্রশ্ন, তার উত্তর কিন্তু নেই। এবার প্রশ্ন হচ্ছে দুর্নীতি মানে অনেকটা সয়ে গিয়েছে, মানে দুর্নীতি এই বিষয়টির সঙ্গে আষ্টে পুষ্টে যুক্ত হয়েছে প্রত্যেকটা মানে কম বেশি সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং তাদের নেতা স্থানীয় মানে প্রতিনিধিরা। এবার এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় মানে একটা অন্ধকারময় জায়গা, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে যখন তারা যুক্ত হচ্ছে তারা কিন্তু সাধারণ মানুষের কথা ভাবছে না, কারণ জনপ্রতিনিধি হয়ে তারা তাদের দুর্নীতিকে ঢাকবার চেষ্টা করছে। এবং এই যে সেটিং বলছে, এটা একটু মজার, এই সেটিংটা করতে গিয়ে কি হচ্ছে, কম্পালশনের মধ্যে আসছে যে আমাকে ধরো ইডি সিবিআই থেকে বাঁচতে হলে আমার হয়তো একটু খুব বেশি ভোকাল হওয়া চলবে না। তার ফলে কি হচ্ছে, প্রতিবাদের ভাষাটা কোথায় থমকে যাচ্ছে, কোথাও উড়ে যাচ্ছে বা কোথাও ভাষা খুঁজে পাচ্ছে না। সুতরাং এই সেটিং বলো বা কোথাও গিয়ে এই যে দুর্নীতিকে আশ্রয় দেওয়া, দুর্নীতিকে ঢাকবার জন্য একটা বিরোধী দল এবং সরকারি দল তারা দুজনই চেষ্টা করছে, তাতে কিন্তু গোল খাচ্ছে সাধারণ মানুষ। অঙ্কুরদা, আরেকটা বিষয় আমি সুকান্তর কাছে জানতে চাইবো, এই যে লাগাতার মুসলিম বিদ্বেষ ছড়ানোর পর প্রধানমন্ত্রী হঠাৎ করে বলছেন আমি হিন্দু মুসলিম করি না, আমার বাড়ির পাশে মুসলিম প্রচুর প্রতিবেশী ছিল, ঈদের সময় তাদের বাড়ি যেতাম, আমার পরিবার থেকে আমাকে বলা হতো আমি যাতে মহরমের তাজিয়াতে অংশগ্রহণ করলেও তারা আমাকে বলা হতো সেই বিষয়ে, ঈদের দিন তাদের বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া হতো। এই যে চুহা খাকে দিল্লি চালে হাজকো, মক্কা চালে হাজকো, এই যে ব্যাপারটা, এটার প্রয়োজনটা আজকে কেন পড়ছে? আসল কি দেখো, এটা তো ঘটনা, সংখ্যালঘু ভোটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যতই বিজেপি বলুক না কেন যে তাদের ভোট ব্যাংক মূলত যেটা হচ্ছে যে হিন্দু ভোট বা হিন্দু মুসলিম ভাগা, যেটা হচ্ছে মেন ওদের এজেন্ডা। কিন্তু ঘটনা তুমি দেখবে, আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন কোনো একটি নিউজ চ্যানেলে, তিনি বলছেন যে আমি যখন নন্দীগ্রাম দিয়ে হেঁটে যাচ্ছি বা গাড়ি নিয়ে যাই তখন দেখি যে কিছু মানে প্রচুর মানে মুসলিম কিছু যুবক দাঁড়িয়ে থাকে এবং তারা কিন্তু একটা বিষয়ের জন্য দাঁড়িয়ে থাকে, কবে তারা ন্যায় বিচার পাবে, কবে তারা চাকরি পাবে। এবং তারা, তিনি বলছেন যে তার পাশে কিছু আবার যারা থাকে তারা হচ্ছে এই মানে মুসলিম ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে কোথাও মুসলিমদের কিন্তু তোষণ বলবো না, কিন্তু কোথাও গিয়ে একবারেও কিন্তু সংখ্যালঘুদের মানে ইয়ে করতে পারছে না যে সংখ্যালঘু ভোট প্রয়োজন নেই, এটা যেমন বলতে পারছে না। এটা কিন্তু একটা ঘটনা অঙ্কুরদা, এবং সেটা কিন্তু বিজেপির এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি করে কোথাও গিয়ে একটু সহানুভূতির আশ্রয় তাদের দেয়া, সেটা কিন্তু খুব বেশি কার্যকর হবে না আমার মতে, এবং সেটা কিন্তু হতে পারে না। বেশ, আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর বাংলা বলছে একেবারে শেষ পর্বে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদম শুরুতে যখন এই বাংলা বলছে শুরু করেছিলাম তখনই বলেছিলাম আর একটি মাত্র দফা বাকি রয়েছে, সপ্তম দফা, যেখানে গোটা দেশে 57টি আসনের নির্বাচন এবং আমাদের রাজ্যে 9টি লোকসভা আসনে নির্বাচন হবে। খুব স্বাভাবিকভাবেই এই সপ্তম দফার আগেই রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের মতো করে একটি মূল্যায়ন অবশ্যই করেছেন যে কে কত আসন পেতে চলেছেন। আগামী 4 জুন নির্বাচনী ফলাফলে কার হাতে কত আসন থাকবে তার একটা মোটামুটি মূল্যায়ন নিজেদের মতো করে নিশ্চয়ই থাকবে। সেই বিষয়ে জানবো একেবারে শেষ পর্বে, আজকে ষষ্ঠ দফা ভোটের শেষে। একদম প্রথমে আসবো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। না দেখুন, আর মাত্র 57টি সিটে বাকি আছে, শেষ দফা নির্বাচন বাকি আছে, 6 দফা নির্বাচন হয়ে গেছে।
প্রথম পর্ব থেকে আমাদের একটি বক্তব্য ছিল যে ভারতবর্ষের মানুষ সত্যি সত্যি গণতন্ত্রকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষের সত্যি সত্যি তার চেহারা বদলাবার জন্য, এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এই যে জাতপাত নিয়ে রাজনীতি, এই যে মিথ্যে কথা বলে শুধুমাত্র মিথ্যে পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে আছে একটা ধর্মীয় গোষ্ঠী, এর হাতে ভারতের ভবিষ্যৎকে না দিয়ে নতুন করে অন্য একটি ভাবনা ভাবার কথা আমরা এই নির্বাচনে বারবার বলেছি। আমরা বিভিন্ন জায়গায় সমস্ত প্রার্থীদেরকে দিয়েছি এই কারণে না, এক্ষুনি আমার অত রাজনৈতিক বিচক্ষণতা নেই যে আমরা সংখ্যা, তবে আমাদের কত ধারণা, আমাদের ধারণা আমরা 30টা পাবো, মিনিমাম 30টা পাচ্ছেন, মিনিমাম 30টা পাবো। আসবো ভারতীয় জনতা পার্টির কাছে, সার্বিকভাবে গোটা দেশ এবং আমাদের রাজ্যে নিয়ে আপনাদের কি মূল্যায়ন এই ষষ্ঠ দফার শেষে? হ্যাঁ বলছি, তার আগে একটা লাইন বলি। অঙ্কুরের পরের দিন থেকে যখন শো করবে, এই গৌতমদার মতো লেফটের যারা বসবে না, তাদের হাতে কিছু ঝুনঝুনি দিয়ে দেবে, চিয়ার লিডারের মতো লাফাবে। কারণ কে কটা সিট পেলো তাতে নিজেরা কটা পেলো নেই, অন্যরা কটা পেয়েছে, চিয়ার লিডারের কাজ, কে 4-6 মারলো ওরা কাজ করছে, করতে পারবে না লাগছে কেন? আর তৃণমূলের প্রতিনিধি গোস্বামী ম্যাডাম স্বীকার করে নিলেন যে বিষয়গুলো উনি বললেন না, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু মমতা ব্যানার্জি এবার ইলেকশন লড়েছে, আর কিছুই নয়। আর নাম্বার 3 বলছি, দেখুন আপনারা যেটা বলছেন যে 400 পার মোদি টার্গেট দিয়েছে, একটা অ্যাবসার্ড। আমাদের কিন্তু বিজেপির 303টা এনডিএ নিয়ে এবং অনেক ক্ষেত্রে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে এরা যোগ করে কিন্তু আমাদের 400-র কাছাকাছি সিট আছে, অ্যাবসার্ড কিছু নয়। আমরা যে কাজ করেছি, আমার একটাই প্রশ্ন যে পশ্চিম ভারত এবং উত্তর ভারতে আমাদের যে ম্যাক্সিমাম সিট আছে, সেখানে সমাজবাদী পার্টি বা কংগ্রেস বা এনসিপি এরা একটা খুব রেভলিউশন করে তৈরি করে এসে যদি আমাদের সিট কমাতে পারে, তবেই মনিকাঞ্চন, 4টি রাজ্য মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ, এই 4টি রাজ্যে 158টা সিট রয়েছে। গতবার 123টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, এবার সেই 123টা আসন থাকবে, ধরে রাখতে পারবেন? কারণ কর্ণাটকে কংগ্রেস জিতে গেছে, মহারাষ্ট্রে আপনাদের সঙ্গে এই যে শিবসেনার যে গাঠবন্ধন, তারপরে অনেক কিছু খেলা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গে কোনো রকম ভাবেই তৃণমূল কংগ্রেস আপনাকে সেই 18টা আসন দেবে না বলে তৃণমূল কংগ্রেসের দাবি। আর পাশাপাশি বিহার, সেখানেও আপনাদের এই যে লালু প্রসাদের যে দল আরজেডির সঙ্গে আপনাদের লড়াইটা খুব মারাত্মক, এবং শেষ বাজারে এই যে নীতিশ কুমারের ব্যাক করে যাওয়া, সেটা খুব একটা ভালো ফল করছে না। ফলে 123টা আসন ধরে রাখতে পারবেন? দেখুন, কর্ণাটকের আগেও হয়েছে যে বিধানসভায় কংগ্রেস জিতেছে, কিন্তু লোকসভাতে বিজেপি অনেক ভালো সিট পেয়েছে, কংগ্রেস ধারে কাছে নেই। সুতরাং কর্ণাটকে সেই ফল আশা করাই যেতে পারে। মহারাষ্ট্র 400-র কাছেই আশা করছে, একদম 400-র কাছে, সিপিআই একদম চিন্তাধারা। বিষয়টা হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে যে দেশ জুড়ে যে ধাপ্পাবাজি দিয়েছে মোদী সরকার, আমি সংখ্যা সময় বেশি নেই, সেই গ্যারান্টির ফলে, দেওয়ার ফলে আমার মনে হয়েছে যে বিজেপি 200-র উপরে যাবে না কোন অবস্থাতেই। বিজেপি ইন্ডিয়া জোট, আর ইন্ডিয়া জোটের ব্যাপারে আমি বলছি, দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ, ইন্ডিয়া জোটের সরকারি হবে এবং আমরা তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। আমি 3টে কথা বলে শেষ করছি। 5তে মোদী 1 সেকেন্ড একটু শুধু আমি ওই বিষয়টাকে ওপেন করব যে বন্দুক আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই কথা আসে যাই মুখে, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লিখা, বড় কথা বড় ভাব আসে না বন্ধু মাথায়, বড় দুঃখে মাথার উপর জ্বলিছেন রবি, সঙ্গে তার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, আমার রক্তে লেখা হয়ে যাবে তাদের সর্বনাশ। আমি যেমন আপনাদের হয়েছে নজরুলকে স্মরণ করে বিজেপির কথা বললাম, যে বিজেপি সর্বনাশ হয়েছে। শেষ করুন না, আমার কি এটা পশ্চিমের প্রেক্ষিতে বলছেন না? দুটোই, পশ্চিমবঙ্গ এবং দেশ। আমার মনে হয় যে যেটা যদি বিজেপির এবং এনডিএ দুটো মিলিয়ে আমি 300 বলতে পারি, এবং আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে 300 থেকে কমতে পারে, কিন্তু 300 একটা মোটামুটি ধরা যেতে পারে। এবং যদি রাজ্যের ক্ষেত্রে ধরো, তাহলে আমি 24টি আসন তৃণমূল কংগ্রেসকে দিতে রাজি আছি, আর এদিকে সব মিলিয়ে 15টা আসন হচ্ছে বিজেপি, এবং 3টে আসন, যেটা একটা বহরমপুর আর 2টো মালদা উত্তর এবং দক্ষিণ, এটা আমার মনে হয় সিপিএম এবং আরেকটা হচ্ছে কংগ্রেস এর দিকে যেতে পারে। তবে এটা সম্পূর্ণ এখনই আরেকটি দফার ইলেকশন বাকি, নির্বাচন বাকি আছে। তবে সর্বসাকুল্যে আমার মনে হয় যে মোদির বিরোধিতা বা সেখানে গঠনমূলক বিরোধিতার জায়গায় ইন্ডিয়া জোট কতটা পেরে উঠবে, কারণ ইন্ডিয়া জোটে কিন্তু মানে বিভিন্ন ভাগে বিভক্ত, তারা কিন্তু শক্তিশালী একটা গঠনমূলক বিরোধিতার জায়গা তৈরি করতে পারেনি অঙ্কুরদা। সেই কারণে হয়তো এবারও কিন্তু মানে বলতে পারো যে ওয়াক ওভার পেয়ে যেতে পারে বিজেপি, এবং সেটা আমি 300 বলছি।
সেটা 300 পার করে যাবে, হতে পারে 300 এক্সিট করতে মানে গভর্নমেন্ট হবে মনে হচ্ছে, আপনার গভর্নমেন্ট হবে মনে ইন্ডিয়া হচ্ছে? হিসেবে না এককভাবে বিজেপি? না, এককভাবে পাবে না। এনডিএ জোট 300 এক্সিট করবে। আনস্টেবল গভর্নমেন্ট হবে, গভর্নমেন্ট পড়ে যাবে। এবং এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটটা যে দাবি করছে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সিপিআই, তারা বলছে যে তারাই ক্ষমতায় আসবেন। ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের অবস্থানটা শেষ পর্যন্ত কি হবে বসুন্ধরা? আমরা জোটে থাকবো, বিজেপি বিরোধী একটি গভর্নমেন্ট তৈরি করব যেখানে গণতন্ত্রের পূজা করা হবে, যেখানে সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে আপনাদের ফেলেছে, সারাক্ষণ বিভিন্নভাবে আপনাদের বিরোধিতা করে এসেছে। সেন্টারে তাদের সঙ্গে একসঙ্গে হাত ধরে সরকার চালাবে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, চালাবে। বিজেপির বিরোধিতা করে এবং বিজেপির মতো এইরকম একটি বিভৎস শক্তিকে সরানোর জন্য এই জোট তৈরি হয়েছে। এই জোট যখন ফাংশন করবে তখন ভারতবর্ষের যে সংবিধান আছে তাকে তার সম্মান রেখেই ফাংশন করবে। বিজেপির দিকে আবার চলে যাবে না তো তৃণমূল? এটা আমার একটা চিন্তা। এই সমস্ত অপপ্রচারের কথা বলবেন না। আমি জিজ্ঞেস করছি, হঠাৎ করে আবার চলে যাবে? এটা হচ্ছে নিজেদের পার্টি লাইনগুলোকে পরিষ্কার রাখা হচ্ছে না, আলাদা কথা না। বিজেপি গভর্নমেন্ট করতে তৃণমূল চট করে চলে গেছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রাথমিক মূল্যায়ন জানলাম এবং ষষ্ঠ দফার নিয়েও আজকে চর্চা হলো। এবং আগামী সময়েও আমরা রেমালের যে ঘূর্ণির ঝড় আসছে তা নিয়েও কলকাতা টিভিতে পরবর্তী আপডেটস আপনারা পেতে থাকবেন। সবসময় সর্বশেষ আপডেটের জন্য অবশ্যই কলকাতা টিভির দিকে চোখ রাখুন। আজকের বাংলা বলছে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন মণিকাঞ্চন পাল, বসুন্ধরা গোস্বামী, সুকান্ত ঘোষ, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7।